ক্লাস একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার শুরু হচ্ছে আজই। তোমরা জানো ইতিমধ্যে তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়েছো এবং সেখানে তোমাদের 40 নম্বর এমসিকিউ প্রশ্ন ছিল। এবারে কিন্তু কোনো 1 নম্বর প্রশ্ন থাকছে না, সব 5 এবং 2। তাই সেই জায়গায় নিজেকে আরও জোর লড়াই করতে হবে এবং সিলেবাসটা যথেষ্ট বড়। আজকে সিলেবাস থেকে শুরু করে কীভাবে পড়তে হবে তা নিয়ে 2-1টা কথা বলছি। আমি বাগিরশার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের বাংলার প্রথম পাঠ নিয়ে আলোচনা করছি। এবারে তোমাদের যে প্রশ্ন আছে ভেতর থেকে লাইন তুলে প্রশ্ন হবে, তার প্যাটার্ন ইতিমধ্যে তোমরা পেয়েছো বা পাবে। যার জন্য টেক্সট খুঁটিয়ে না পড়ে তোমরা কিন্তু কখনোই এই 5 বা 2 নম্বরের কোনো উত্তরই লিখতে পারবে না। আর প্রথম থেকে যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে কিন্তু যে যা স্ট্রিম নিয়ে পড়ছো, সায়েন্স, আর্টস, কমার্স, সব ক্ষেত্রেই দেখবে তোমাদের বাংলা ইংলিশ যোগ হবে এবং টোটাল মার্কস কিন্তু বাংলা তোমাদের বাড়াতে সাহায্য করবে। তার জন্য প্রথম থেকে বাংলাকে ভালোবেসে পড়াশোনা করো। বাঙালি ছেলে তুমি, বাংলাকে ভালোবাসো। তো তোমাদের এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ভিত্তিক মূল্যায়নের যে বইটি আছে, সিলেবাস এখানে আছে। তোমাদের প্রথমেই সিলেবাসের পরিচয় করে দিই। সেকেন্ড সেমিস্টার তোমাদের আছে যে সিলেবাসগুলো, সেটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্য ইতিহাস, লৌকিক সাহিত্য ইতিহাস। তোমাদের প্রথমেই একটা আনন্দের কথা বলি, ভাষা তোমাদের এবারে পরীক্ষায় নেই। যেটা তোমাদের প্রথম পর্যায়ে প্রচণ্ড একটা ভয় সৃষ্টি করেছিল, 10 নাম্বার ভাষা ছিল, এই জন্য তোমাদের খুব চাপ হয়েছিল। এই পরীক্ষাতে তোমাদের ভাষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকছে না, শুধু সাহিত্য ইতিহাস, তার 2টো পার্ট, একটা আধুনিক বাংলা সাহিত্য আর লৌকিক সাহিত্য, দুটোই তোমাদের কাছে যথেষ্ট সহজ। আর এছাড়া তোমাদের যে বিষয়গুলো আছে সেকেন্ড সেমিস্টারে, সেটা কিন্তু গল্পের মধ্যে পড়ছে। আরেকটা বই আছে, দেখি একটা বই দেখি, ওই বইটা প্রথম বই নাকি? আর ওই বইটা, তো এইটা তোমাদের প্রথম বই। এই প্রথম বইটার মধ্যে কী কী আছে দেখে নাও। তো বইগুলো পরিচিতি ঘটে গেছে তোমাদের কাছে, কি কি বিষয় তোমাদের এখানে থাকছে দেখে নাও। প্রথম যে বইটা আছে ছুটি, এই বইটার মধ্যে তোমাদের যেটা পাঠ্য সেটা হচ্ছে ছুটি, প্রেরণাবত আবিষ্কার গল্প, ছুটি গল্প, এই 2টি গল্প তোমাদের পাঠ্য। কবিতার মধ্যে ভাব সম্মিলন, লালন ফকিরের গান, আর নুন বলে কবিতাটি আছে, আগের সিলেবাসও ছিল। প্রেরণাবত আবিষ্কার আগেও সিলেবাস ছিল। আগুন নাটক আছে। আর তোমাদের একটা পূর্ণাঙ্গ বই সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র, বই কেনা, আজব শহর, 25শে বৈশাখ, আড্ডা। আরেকবার বলছি তোমাদের প্রথম থেকে 2টি বই। এই বইটা তোমাদের প্রথম বই। এই বইটির থেকে তোমাদের গল্প 2টি প্রশ্ন দেখো। গল্পের 2টি কী কী? ছুটি আর প্রেরণাবত আবিষ্কার। প্রেরণাবত আবিষ্কার আগে সিলেবাসে ছিল। কবিতার থেকে হয়েছে কী কী? নাম্বার 1 ভাব সম্মিলন, 2 লালন শাহ ফকিরের গান, নাম্বার 3 নুন, এই নুনটা আগে ছিল। নাটক একটাই নতুন হয়েছে, আগুন, বিজন ভট্টাচার্যের পূর্ণাঙ্গ। আর একটা বই আছে, সে বইটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলি, কিন্তু পূর্ণাঙ্গ পড়তে হবে না। কি কি সিলেবাস আছে? পঞ্চতন্ত্র সৈয়দ মুজতবা আলী, বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা, এই কটি পড়তে হবে। তাহলে আর এই দ্বিতীয় বইটার থেকে তোমাদের যে আছে বইটা দেখো, এই বইটার থেকে তোমাদের পড়তে হবে কি কি না, আধুনিক বাংলা সাহিত্য ইতিহাস এবং লৌকিক সাহিত্য ইতিহাস। আর ভাষা নিয়ে তোমাদের কিন্তু পড়তে হচ্ছে না এই বই থেকে। অতএব এই দিক থেকে কিন্তু তোমাদের চাপটা কিন্তু কম, শুধু পড়াশোনা করলেই চলবে। তাহলে আজকে শুরু করছি একদম সময় নষ্ট না করে। প্রথম গল্প তোমাদের ছুটি। ছুটি গল্পটা কত পাতায় আছে দেখে নাও। ছুটি আছে 31 পাতায়। তাহলে না, এটা নিয়ে নাও ছুটি বইটা, একটা বই নিয়ে ছুটি 31 পাতায় বের করছি তোমাদের ছুটি গল্পটা। আচ্ছা, এই ছুটি প্রসঙ্গে 2-4টা খুব সংক্ষিপ্ত কথা দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বলে একটি বই ছিল। তাহলে মূল উৎস গল্পগুচ্ছ। সেই গল্পগুচ্ছ সংকলনের একটি বিশিষ্ট গল্প হচ্ছে ছুটি। রবীন্দ্রনাথ ছোট গল্পের একজন সার্থক প্রবর্তক। উনি ছোট গল্পের বৈশিষ্ট্য খুব ভালো জানতেন বলেই ছোট গল্পের নিয়ে একটা ছোট্ট কবিতা লিখেছেন। কবিতার নাম বর্ষা যাপন। তাতে বলেছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা,
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। গল্পটি পড়ে যদি মনে হয় যে আরও কিছু ইচ্ছে ছিল জানার, তাহলেই সার্থক ছোট গল্প। তাহলে বোঝা গেল ছোট গল্প কাকে বলে। প্রবাদ বাক্য অনুযায়ী এ মর্নিং সোজ দ্য ডেস, অর্থাৎ সূচনাতেই পরিণতির আভাস থাকলে তাকে আমরা ছোট গল্প বলতে পারি। পড়ছো, পড়ি মনে হবে শেষ কি হতে পারে। একমুখী, সিন্ধুর মধ্যে বিন্দুকে দর্শন, কয়েকটা বিন্দু আছে, তাদের মহাসমুদ্রকে দেখতে পাবে, সেটাকে আমরা কি বলি, ছোট গল্প। তো এই গল্পটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। সাধনা পত্রিকায় এটা প্রথম প্রকাশিত হয় এবং ছিন্নপত্রাবলীর 24 সংখ্যক এই কবিতাটা, এই গল্পটা তোমাদের সম্পর্কে একটু ছোট্ট করে ধারণা দিই, তারপরে গল্পটা পড়তে শুরু করবই। দেখো, এই গল্পের মূল বিষয় হচ্ছে, এই গল্পের মূল নায়ক হচ্ছে কে, ফটিক। এই গল্পের মূল নায়ক ফটিক, আর ফটিকের ছোট ভাইয়ের নাম মাখনলাল, ঠিক আছে। আর এদের মা বৈধব্য জীবন ধারণ করেছেন, কারণ তার স্বামী মারা গেছেন। অর্থাৎ ফটিক এবং মাখন দুই ভাইয়ের মা আছে একটি ছোট্ট পরিবারে গ্রামে, আর এদের পরিবারে কেউ নেই, বাবা মারা গেছে। আশা করি বুঝতে পেরেছ, একটু প্রথম চিত্র এটা। বাবা, ওর দাদা বিশ্বম্ভর বাবু, অর্থাৎ এই ফটিক মাখনের মামা বিদেশে থাকতেন, পশ্চিম দেশে থাকতেন। এই তার ভগ্নিপতির মৃত্যু, সাংসারিক যন্ত্রণা কেমন হয়েছে, বাচ্চাগুলো ফটিক মাখন কত বড় হয়েছে এখনো চোখে দেখেনি কখনো, এখনো তার ভাগনাকে দেখেইনি। দুটো ভাগনা তো, কি বললাম, একটা হচ্ছে ফটিক, মাখনলাল, এখনো নিজের ভাগনাকে দেখেনি, বোন কেমন আছে দেখতে পায়নি। এদিকে বিশ্বম্ভর কলকাতায় থাকেন, সেখানেও তিনি বিবাহিত, তারও সন্তান আছে, তিনটি সন্তান, তারও তিনটি সন্তান। বিদেশে থাকলে পরে এরকমই হয়। তো বহুদিন পর কলকাতায় এসে উনি এসেছেন তার বোনের বাড়িতে দেখা করতে। বোনের বাড়ি খুঁজে পাচ্ছেন না, কোথায় বোনের বাড়ি, নৌকায় করে নদী থেকে নেমেছেন, নেমে খুঁজছেন গ্রামে কোথায় তার বোনের বাড়ি। নাম বলছেন তার ভগ্নিপতি, কিন্তু যাকে জিজ্ঞেস করছে সেই হচ্ছে কিন্তু তার ভাগ্নে ফটিক। তো ফটিক দুরন্ত প্রকৃতির ছেলে, বলা যায় একটু অভদ্র প্রকৃতির, কিন্তু সরলমতি। এই ফটিক আর মাখন দুই ভাইয়ের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝগড়া প্রতি মুহূর্তে। মা তো খুবই চিন্তিত যে কখন ফটিক মাখনকে মেরেই না ফেলবে, এই চিন্তায় অস্থির। তা একদিন করছে কি, এবং ওই গ্রামের সর্দার হচ্ছে ফটিক। মাখন শান্ত শিষ্ট ভদ্র প্রকৃতির, পড়াশোনায় অনুরাগী, যাকে বলে দুটি বিপরীত মেরু। মাখন খুব ভালো ছেলে, সুশীল, ভদ্র, পড়াশোনায় মনোযোগী, সব কথাই মেনে চলে। আর অন্যদিকে উল্টোটা হচ্ছে কে, ফটিক, যে পড়াশোনা করে না, উচ্ছৃঙ্খল, কাকে কি বলতে হয় ওই ভদ্রলোককে যা পাচ্ছে বলে দিল, এরকম প্রকৃতি। দেখা যায় ইতিমধ্যে একটা গুড়িকে নিয়ে ওরা খেলছে, ঠিক আছে, কথা বলো না কিন্তু বুঝতে পারো না, গুড়িকে নিয়ে খেলছে, একটা কাঠের গুড়ির মধ্যে বসে পড়েছে মাখনকে বলেছে ওইখান থেকে নেমে আসতে, ফটিক সে নামবে না, আরামে বসে আছে। এখন যা বলবে ছেলেরা ফটিকের কথাই শোনে, কারণ ফটিক সন্তান, মাখনের কথা কেউ শুনবে না। জানো, পড়াশোনায় ভালো হলে তাদের কিন্তু বন্ধু জোটে না, পড়াশোনা না করলে বেশি বন্ধু জোটে। তাই আমি বলবো তোমরা একটু সেলফিশ হও। সবসময় কিন্তু উচ্ছৃঙ্খল ছেলেমেয়েদের মধ্যে জীবন ভালো নয়, বেশি ফ্রেন্ড সার্কেল দরকার নেই, কয়েকজন থাকলে যথেষ্ট। যাই হোক, আজকে ফটিকের কিন্তু বন্ধু প্রচুর, কারণ পড়াশোনায় ভালো নয়। আর মাখন পড়াশোনায় ভালো বলে মাখনের বন্ধু নেই, মাখন চুপচাপ ভদ্রভাবে বসে আছে। এখন যখন কোনো মতেই শুনবে না সে, তখন করলো কি, ওই যে কাঠের গোলাটা সেটা কিন্তু খেলতে শুরু করলো। ওইখান থেকে অনেক দূর নিয়ে এসেছে। দুটো বিপর্যয় হয়েছে। প্রথম বিপর্যয় হচ্ছে যার কাঠের গুঁড়ি সে এদের তাড়া করে এসেছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, ওই মাখন পড়ে গেছে, পড়ে গিয়ে রক্তারক্তি অবস্থায় মারতে গেছে, এসে ছাড়েনি ফটিককে।
এবং মেরেডেরা চলেছে মায়ের কাছে অভিযোগ করতে, এবং সেখানে এসে তার মায়ের কাছেও মার খেয়েছে ফটিক। এই কাণ্ড কারণে এই উচ্ছৃঙ্খলতা দেখে তার মামা ঠিক করেছে এই দুই ভাইকে এখানে রাখা যাবে না, একটাকে সরিয়ে নিতে হবে। তার জন্য কোনো চিন্তা ভাবনা, স্ত্রীর সঙ্গে কোনো আলোচনা না করেই ফটিককে নিয়ে চলে এসেছে কলকাতায়। এবার বুঝতে পারছো সংসারে স্ত্রী হচ্ছে আসল কর্ত্রী, তার মত ছাড়াই যদি নিয়ে চলে আসে কী হতে পারে। এবার বলি ফটিক দেখতে ভালো ছিল না, কদাকার দেখতে, আর ওর বয়স 13-14 বছর। 13 বছরে অপুষ্টিতে ভোগা একটি ছেলে দেখতে বাজেই হয়, গলাটা কর্কশ, ভেঙে যাওয়া গলা, এই সময় নাকি ডাক্তাররা বলে গান করতে বারণ করে দেয়। যেমনি গলা কর্কশ এই অবস্থান, আর তেমনি দেখতে বাজে, কাজেই কারু পছন্দের নয়, পড়াশোনায় ভালো নয়। তার মামি তার দু চোখে বিষ হয়ে উঠলো, কারণ 3টে ছেলে অস্থির, আবার একটা ছেলে, ও তো 2টো ছেলে ছিল, হয়তো 3টে আছে তো, আর এরকম বদমাস ছেলে আনা কোনো মনে হয় কলকাতার মতো ছোট্ট একটা জায়গাতে। এবারে ওইখানে ফটিক তো প্রথমে রাজি হয়েছিল কলকাতায় যেতে। এবারে মনে হলো কোন খাঁচা সে বন্দী হয়েছে। গ্রাম্য প্রকৃতির ঘুরে বেড়ানো, জলে ঝাঁপ দেওয়া, প্রকৃতিকে ভালোবাসা, কোনো কিছুই কলকাতার ভুক্তি জীবনে পেল না। সমস্ত জায়গায় অপমান, লাঞ্ছনা, কষ্ট। স্কুলে গিয়েও ভর্তি করার পরে দেখা যায় তার ভাই, মামার ছেলেরা, মামাতো ভাইরা কেউ কথা বলে না, সম্পর্ক রাখে না, পরিচয় দেয় না। মামি খারাপ আচরণ করে, অসহায়ভাবে জীবন কাটাতে শুরু করলো আমাদের ফটিক আর চাচ্ছে না, কারো কাছে ভালোবাসা পায় না, জীবনে কখনো ভালোবাসা পেল না। জন্ম মুহূর্ত থেকে মাখনের প্রতি ভালোবাসা ছিল তার মায়ের, এখানে এসেও মামির ভৎসনা, তর্জন, গর্জন, ঘৃণ্যতা তার জীবনকে অতিষ্ঠ করে তুলল। শ্রাবণ মাসের ঘোর বর্ষা, সে চাইলো আমি এখান থেকে চলে যাব। বারবার জিজ্ঞেস করলো মামাকে, মামা কখন হবে আমার ছুটি? বলে কার্তিক মাসে দুর্গা পুজো, তার আগে পুজোর ছুটি হবে না, তার আগে যেতে পারবে না। দিনের পর দিন আর সহ্য করতে পারে না। অবশেষে সে চাইলো আমি একদিন সত্যি চলে যাব আমার সেই গ্রামে। প্রচণ্ড বর্ষার রাত্রিতেই সে বেরিয়ে পড়ে। ভয়ঙ্করভাবে তার বৃষ্টিতে আক্রান্ত হয়, জ্বর হয় এবং খুঁজে পাওয়া যায়নি। পুলিশে খবর দেওয়া হয়। মধ্যরাত্রিতে নৈশ অন্ধকারে তার পুলিশের লোক বাড়িতে নামিয়ে দিয়ে যায়। ঘোর জ্বরে আক্রান্ত হয় ফটিক। ডাক্তার ডাকা হয়, ডাক্তারও বলে দেন অবস্থা একদম ভালো নয়, প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ফটিক। মাকে ডেকে আনা হয়, জ্বরে প্রলাপ ভুগতে থাকে। ছোটোবেলায় হই করে খেলতো, সেই খেলাগুলো মনে পড়ে, গুড়ি, হেই জলে ঝাঁপানো, এইগুলো ভুল বকতে থাকে। আর জ্বরের ঘরে বলে, মা কখন আমার ছুটি হবে মা? আসলে এবার সে সত্যিকারে ছুটি পেয়েছে। এই ছুটি পুজোর ছুটি নয়, জীবন থেকে ছুটি, অর্থাৎ ফটিক মারা গেল। এটাই গল্পের শেষ কাহিনী। আশা করি গল্পটা বুঝতে পেরেছ। এই হলো গল্পের বিষয়। আশা করি তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকলে ভালো গল্পটা বুঝতে। তাহলে ছোট্ট বিষয় এটুকুই। ফটিক মাখন 2 ভাই, মা বৈধব্য, বিশ্বম্বর বাবু মামা, তার 3 ছেলে এবং স্ত্রী কলকাতায় নিয়ে আসে পশ্চিমে কাজ করতেন, এবং সেখানে এসে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাবে। এইটুকুই থিম গল্পের। এই থিমটা তোমাদের মাথায় রাখতেই হবে, নাহলে কিন্তু কোনোভাবেই তোমার গল্পের প্রশ্ন উত্তর লিখতে পারবে না। এই থিমটুকু বুঝতে পারলে এখানে ছোট্ট করে বলো। যদি বুঝতে পেরেছো তাহলে গল্পটা পড়তে পারি নাকি? চলো এর গল্পে আসা যাক। বলো, কোনো প্রশ্ন তো বলো। গল্পের শুরুতে লেখক কি বলছেন? বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তী মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। ভাবোদয় মানে ভাবের উদয়, ভাবের সৃষ্টি। বালকদের সর্দার ফটিক, আমরা আগেই বলেছি ফটিক চক্রবর্তী, পদবী চক্রবর্তী। তাহলে বালক দিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। তোমরা জানো যে মাস্তুল নৌকার পাটাতন তৈরি হয়, ছাদ পাটাতন মাস্তুল তৈরি হয়। তার জন্য নৌকার মালিক একটা কাঠ এনেছিলেন, ওটা ফাড়িয়ে উনি নৌকা মেরামতি বা তৈরি করলেন। ওই শালকাষ্ঠটা উনি
পরিবহন খরচা দিয়ে আনিয়েছেন, আর ওটা গুড়ি গুড়ি নিয়ে চলে যাবো। কি বদমাস ছিল চিন্তা করো। আর তার সর্দারকে এই ফটিক। গল্পটা শুরু হচ্ছে ফটিক চক্রবর্তী মাথায় একটা নতুন চিন্তা এলো। নদীর ধারে প্রকাণ্ড শালকাষ্ঠ, নদীর নৌকোর মাস্তুল তৈরি করার জন্য আনা হয়েছিল। স্থির হলো যে এটা সকল মিলে ঠেলে ঠেলে গড়িয়ে নিয়ে চলে যাবে। চিন্তা করো কি বদমাস ছেলে এরা, কত খরচা করে হইয় করে এত লোক দিয়ে আনিয়েছে, এবার হইয় করে পিছিয়ে দেবে। চিন্তা করো, এত লেবার লাগিয়ে নদীর তীরে আনলো, এরা আবার এখান থেকে পিছিয়ে দেবে। তাই যে মালিকটার কি অবস্থা। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কি বুঝছো? ওরা চিন্তা করেছে এর যে মালিক সে কতটা বিরক্তি হবে, ওর যতটা বিরক্তি হবে এটা ততটাই আনন্দ হবে, ও যতটা অবাক হবে এটা ততটাই আনন্দ হবে, ও যত অসুবিধায় পড়বে এটা ততটাই আনন্দ হবে। অর্থাৎ ওর কাছে বিস্ময়, ওর কাছে ওই মালিকের বিস্ময়, কাঠের মালিকের বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা ওদের কাছে আনন্দের কারণ। তার জন্য ওরা সবাই মিলে এটা করতে চাইল। দেখি লোকটা কেমন রেগে যায়। এই রেগে যাওয়াটাই ওদের মজার কারণ। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, সবাই মিলে যখন এই কার্য করবে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলালের গম্ভীরভাবে সেই গুড়ির উপরে গিয়া বসিল। কারণ মাখনলাল কিন্তু ভদ্র ছেলে, সে সবসময় অন্যায় কাজের বিরুদ্ধে লড়ে। আর আজকের পৃথিবীতে অন্যায়ের দলটাই বেশি, অসত্যের বাহিনী বেশি, সত্যের বাহিনী খুব কম। হয়তো একাও লড়াই করতে হতে পারে, যার জন্য মাখনলাল সত্যের জন্য লড়াই করতে গিয়ে গুড়ির উপরে বসলো, মানে প্রতিবাদ করতে বসলো। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছুটা বিমর্ষ হইয়া গেল। এরকম উদার ঔদাসীন্যর মানে কি হয়? উদাসীনতা কি মানে হয়? যেখানে আমরা সবাই চাচ্ছি যে গুড়িটা নিয়ে ওই লোকটার কাছে বিরক্তি দেখবো, মজা পাবো, সেখানে এত উদারতার কি আছে? অর্থাৎ মাখনের কেন এত উদারতা? ওই লোকটা মাখনকে কি এমন ঘুষ দিয়েছিল? ঘুষকে দিতে হবে, আমরা কারো ক্ষতি করতে চাই না। এদের বক্তব্য কি এত উদারতা আছে? একটা লোকের কাঠকে আমরা ক্ষতি করছি, তোমার কিটা? কিন্তু উদারতা বিরাটভাবে কার দেখা দিল? মাখনলালে। সবাই কিন্তু এর বিরুদ্ধে, অথচ এই লোকটা কার তো ক্ষতি করেনি। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল। একজন ভয় দেখালো, নামও বলছি ঠেলে ফেলে দেবো, নড়ল একটু, তবুও উঠল না। তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না, অর্থাৎ ভয় পেল না মাখনলাল। ঠেললে পড়ে যেতে পারে, কিছু বিপদ হতে পারে, এই ভয় মাখনলালের একটুও নেই। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। এই অকাল তত্ত্বজ্ঞানী মানুষের খেলার একটা সিস্টেম আছে। আমরা জানি যে ক্ষতি করে কিছু করা উচিত না। অকাল তত্ত্বজ্ঞানী মানে কি? অকাল তত্ত্বজ্ঞানী মানে এর কি ক্ষতি হতে পারে এই জ্ঞানটা যার নেই, তাকে বলা হয় অকাল তত্ত্বজ্ঞানী। ধরো আমরা মাঝে মাঝে ট্রেনের কাছে অবরোধ করি, সত্যিকার ট্রেন যদি চালিয়ে দেয় তাহলে আমরা কি কেউ বাঁচবো? না, আমরা কি জানি ট্রেন যাবে না, আমরা যখন রেল লাইনে শুয়ে পড়েছি। মাখনও ভেবেছিল আমি যখন এর উপরে বসে পড়েছি তখন এত কেউ অমানবিক হবে না যে আমাকে ঠেলে ফেলে দেবে, ও যতই দু একবার ভয় দেখায়। তাহলে কিন্তু এই ছেলে যে ডেঞ্জারেস, এটা মাখনের কোনো জ্ঞান ছিল না। এখন ভয় দেখাচ্ছে, সত্যিকার বিষও মেরে দিতে পারে। এগুলো অকাল তত্ত্বজ্ঞানী, কোনো জ্ঞান নেই। কাদের সঙ্গে খেলা করছে মাখন, জানে না ডেঞ্জারাস ছেলে, মেরে দেবে একদম। তাই বলছে অকাল তত্ত্বজ্ঞানী, যাদের কোনো জ্ঞান নেই, তাদের সঙ্গে খেলা শুরু করেছে মাখন। সে কি একা লড়াইয়ে প্রতিবাদ করে পারবে? এটা তোমাদের কাছে প্রশ্ন। কি পারবে কি? হ্যাঁ কি না? নিশ্চয়ই পারবে না, কারণ এদের কোনো জ্ঞান নেই। ফটিক আসিয়া আস্ফালন করিয়া বলিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ বলছি। ফটিক এসে বলছে, এই তাড়াতাড়ি ওঠ বলছি, ভয় দেখানো না, ভালোই বলছি তোকে, উঠে যা, এই বেলা ওঠ, আমরা এটা খেলতে চাই এখন। সে তাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীভাবে দখল করিয়া লইল। এতে ভয় তো পেলই না, বা আরও জাঁকিয়ে বসত। অদ্ভুত, এ তো ভয় পাচ্ছে না, মুখে ভয় দেখাচ্ছে, ঠেলছে, তাতেও মাখনের বিন্দু মাত্র ভয় নেই।
এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে এক চড় কষাইয়া দেয়া ফটিকের কর্তব্য ছিল, কিন্তু সাহস হইল না। যে ছেলে এখন সে রাজসম্মান মানে কি, এখানে রাজা হচ্ছে ফটিক, গোটা দলটাই সে, আর তার সৈন্যবাহিনীর প্রত্যেকটা, তার অনুচর প্রত্যেকটা, সেখানে রাজাকে সবাই সম্মান দিচ্ছে, আর রাজার ভাই রাজাকে সম্মান দেবে না, এটা হয় নাকি? অতএব ভাই যখন রাজার কথা শুনবে না, রাজা ইচ্ছে করলেই ভাইকে চড়াতে পারে, এটাই কর্তব্য। কিন্তু সাহস হলো না, কারণ তারপরও মা আছে, মা মারতে পারে, এই ভয়ে কিন্তু সেই কাজটা করলো না। মনে হলো ভাইকে একটা মারি, কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। মুখের মধ্যে এমন ভাব দেখালো যে তোকে মেরে হাড়গুড়ো করতে পারি, কিন্তু না, কিচ্ছু করলো না, কারণ পূর্বাপেক্ষা আরেকটা ভালো খেলা এদের মাথায় উদয় হইয়াছে। হঠাৎ করে আবার একটা খেলা এদের মাথার মধ্যে চলে এসেছে, তাহাতে আরও একটু বেশি মজা আছে। তুলনা করে দেখলো এই খেলাটা আগের থেকে কিন্তু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। ওদের মাথায় এলো মাখন ওই কাঠে বসে থাক, ওকে নিয়েই আমরা গড়িয়ে দেবো। এবার তোমরা বলো, এটা কি অকাল তত্ত্বজ্ঞানী নয়? ওই গুড়ি কি চাকা, যে চাকা চলতে থাকবে আর মাখন বসে থাকবে? মাখন তো পিছিয়ে যাবে। এই জন্যই লেখক বলছেন এরা অকাল তত্ত্বজ্ঞানী। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, যদি এই কাজটা করে তার গৌরব আছে, কারণ সে সত্যের পক্ষে লড়াই করছে। তো যে কটা ছেলে আছে, ব্রিলিয়ান্ট মাখনই বলো আর বদমাস ছেলেগুলোই বলো, কেউ ঠিক না। আমি মনে করি প্রত্যেকেই অকাল তত্ত্বজ্ঞানী, কারণ সুবুদ্ধি নেই, দুর্বুদ্ধি ভরা প্রত্যেকে। তার জন্য এরা প্রত্যেকে যে যা কাজ করছে ভাবলো গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের মতো ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনা আছে তাহার কিংবা কাহারও মনে উদয় হইল না। অর্থাৎ যে পক্ষেই থাক, কারো মাথায় এলো না যে দুটোই ক্ষতিকারক। মাখন যদি জেদ করে বসে থাকে, মাখনের মৃত্যু হতে পারে বা আহত হতে পারে, আর এরা যেটা করছে সেটা অমানবিক কাজ, তাই কেউ কিন্তু সঠিক কাজ করছে না। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করলো, রাজ নির্দেশ বলে কথা, তাই না? রাজা তো এখানে ফটিক, তার নির্দেশ ঠেলো সবাই, ব্যাস মারো ঠেলা হইও, সাহস জোয়ান হইও, মারো ঠেলা হইও। অর্থাৎ আমরা যখন কোনো শ্রমিকের কাজ করি এরকমই স্লোগান দিই, আর সেরকম করে এরা ঠেলতে শুরু করলো। প্রচন্ড ভারী পাচ্ছে না, তাও ঠেলছে, হইও মারো ঠেলো হইও, সাবাস জোয়ান হইও। অনেক কষ্টে গুড়ি কিন্তু এক পাক ঘুরে গেল, বেশি না। ভাবো না যে গুড়িটা খুব হালকা, বড় লেবার ছিল, বাচ্চাগুলো পারবে কেন? অনেক কষ্টে মাত্র এক পাক। এরা যে স্বপ্ন দেখেছিল গড়গড় করে চাকার মতো চলে যাবে, অত সহজ না। যা হোক করে একবার একটু নড়েছে, ওই একটু নড়তেই, এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তার যে গাম্ভীর্য, তার যে গৌরব, তার যে তত্ত্বজ্ঞান সমেত ভবিষ্যৎ হয়ে গেল। তার যে অহংকার, আমি যা করছি ঠিক সত্যের লড়াই, সেটা কিন্তু মিথ্যার কাছে পর্যবসিত হলো, অর্থাৎ সব মাটির সঙ্গে মিশে গেল। অর্থাৎ এই হচ্ছে বিষয়, সত্যের পক্ষে লড়াই করাটাও বাস্তবসম্মত হওয়া দরকার। মানে কি, আমি যে লড়াইটা করছি এটা করতে পারবো তো? যদি এই ধারা ঠিক না থাকে তাহলে লড়াই না করাটাই ভালো। তাই এই লড়াই মাখন করে ঠিক করেনি, তাতে নিজেরই ক্ষতি হবে। খেলার আরম্ভেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। অর্থাৎ খেলার শুরুতেই এই যে সাকসেস, অর্থাৎ ফেলতে পেরেছে মাখনকে, ব্যাস আনন্দের শেষ নেই, সবার মনে হৃষ্টপুষ্ট আনন্দ। কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হয়ে গেল। হবেই তো, ফটিক তো এই কাজটা করেছে, ফটিক বুঝতে পারলো কি হতে পারে এটা। ভাইকে মেরেছি মানে পিছন আছে মা। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপরে গিয়া পড়িল। ভূমিশয্যা মানে মাটিতে শুয়ে পড়েছিল, সেইখানে ঝেড়ে পড়ে উঠে আক্রমণ করলো দাদাকে।
একেবারে অন্ধভাবে মারতে আরম্ভ করে, এলোপাতাড়ি মারছে দাদাকে। তার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদতে কাঁদতে গৃহ অভিমুখে গমন করিল। ফটিকের নাকে মুখে আচ্ছা করে মেরেছে, মেরে মাখন কিন্তু নিজের বাড়ির দিকে চলল। খেলা ভাঙিয়া গেল। এই যে কান্নাকাটি একটা অবস্থা, এটা দেখে সবাই কিন্তু ভয়ে পালিয়ে গেল। ফটিক গোটাকত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের ওপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। বলছি, তোমাদের যে কাশফুল শরতে ফোটে দেখেছো, যাকে স্বর বলা হয়, সরস্বতী পুজোয় কলমে লাগায়, আর এখন তবে কাশফুল ফুটেছে, ওটাকে আমরা বলি কাশ। সেই কাশ খুব শক্ত, দাঁত ফাত ছিঁড়ে যাবে। একটা কাঁচা কাশ ছিঁড়ে সে নৌকাটা অর্ধনিমগ্ন, উৎপাটন মানে কি ছিঁড়ে, অর্ধনিমগ্ন নৌকাটা মানে জলে অর্ধেকটা ডুবে আছে, তার উপর যে গলুই মানে যেটা ছই থাকে তার ছাতে চেপে চিবাচ্ছে বসে বসে। কি উদ্ভট ছিল চিন্তা করো, কাশের গোড়াটা চিবাচ্ছে, রস খাচ্ছে। কাশ গাছের যে সবুজ তার চিবাচ্ছে রস খাচ্ছে, চিবাচ্ছে রস খাচ্ছে, উদ্ভট ছেলে একটা। এমন সময় ওখানেই বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। হঠাৎ ওইখানে বিদেশ থেকে একটা নৌকা এলো। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোপ এবং পাকা চুল লইয়া বাহির হইলেন। তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ভদ্রলোকের কাঁচা গোপ আর পাকা চুল। দেখো, সত্যি কথা বলতে কি, আমাদের প্রথম পাকে গোপ বা দাড়ি, পরে পাকে চুল, যদি দুটোই কম্পেয়ার করি। না, আমার কিন্তু গোপটাই পেকেছে, মাঝে মাঝে কলম লাগে, এখন পেকে আছে। কেন না, আমাদের গোপ দাড়ি আগে পেকে যায়, চুলটা কিন্তু একটু পাকে, এক পিসও পাকেনি। কিন্তু কোনটা আগে পাকে? গোপ দাড়ি। অনেকেরই হয় এটা, তো এটাই স্বাভাবিক। কিন্তু যদি পাকতে শুরু করে মধ্যমে, যখন তোমরা এখন নিতান্ত কিশোর, তোমরা যখন আমাদের মতো বয়সে পা দেবে, আগে কিন্তু ম্যাক্সিমাম মানুষের কি হয়, গোপ দাড়ি পাকবে, চুলটা কিন্তু পরে পাকবে, কারো দুটোই পেকে যায়। কিন্তু এরকম কি তোমরা দেখেছো কখনো? এখানে লেখক যেটা বলছেন, কাঁচা গোপ পাকা চুল, গোপটা একটু পাকেনি আর চুলটা পেকে গেছে। খুব কম জন আছে, খুব কম জন আছে। কোনো রং বলছে না, স্বাভাবিকভাবে এরকম খুব কম দেখা যায়। চুলটা পেকে গেছে আর গোপটা কাঁচা আছে। এই লোকটার চুলটা পেকে গেছে আর গোপটা পুরো কাঁচা। আমি সত্যি বলছি, এরকম লোক আমি রবীন্দ্রনাথের গল্পেই পড়ছি, বাস্তব জীবনে কখনো দেখিনি। আমি সমস্ত দেখি হয় চুল গোপ দুটোই পেকে গেছে, আর গোপটা পেকে গেছে, চুলটা কাঁচা আছে, সেটা আমার আছে। কিন্তু এরকম দেখিনি চুলটা পুরো তার পাকা আর গোপটা পুরো কাঁচা। তাহলে নিশ্চয়ই লোকের কাছে আকর্ষণীয়, অদ্ভুত লোক একটা এসেছে, সবাই হাঁ করে তাকিয়ে আছে। তাই লেখক বলছেন যে অর্ধবয়সী ভদ্রলোক, মানে অর্ধবয়সী মানে জীবনে অর্ধবয়সী, 50-এর কাছাকাছি, কাঁচা গোপ পাকা চুল লইয়া বাহির হইলেন। বালককে জিজ্ঞাসা করেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? একদম পদবি ধরে, এখানে একটাই বোধহয় চক্রবর্তী আছে, যদি অনেক থাকতো চক্রবর্তী বলতো না। হয়তো গ্রামে একটাই ব্রাহ্মণ বাড়ি, সবাই চক্রবর্তী বাড়ি বলে, তাই বলছে এই চক্রবর্তী বাড়ি কোথায়? তো চক্রবর্তী ছেলেকেই বলছে, যে বালক মাখন ফটিক চক্রবর্তীকে বলছে চক্রবর্তী বাড়ি কোথায়। চিন্তা করো, বালক ডাটা চিবাইতে চিবাইতে কইল, ওই হোতা। আর তো দেখা দিয়ে হোতা, অগ্রাহ্য, এটা ভদ্রলোক, বিদেশ থেকে আর কোনো সম্মান নেই। ও নিজেকে রাজা বলে মনে করে, আরে হতে যা। কিন্তু কোন দিক হোতা বুঝতে পারলো না, কারো বোঝার সাধ্যই নেই কোন দিক হোতা। ভদ্রলোকটি আবার জিজ্ঞেস করলো, কোথা? সে বলল, জানি না। এই দুটো কথা থেকে কি বুঝতে পারছো? যে মান সম্মান সম্ভ্রম আচরণ কিচ্ছু জানে না এই ফটিক। সে নিজেকে গ্রামের রাজা বলে মনে করে, তার জন্য সে পরিষ্কার জানি না বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। এই তৃণমূল মানে তৃণমূল পার্টি নয়, তৃণমূল মানে হচ্ছে একদম ওই যে ঘাস বা স্বর নিয়েছ সেই তৃণমূল, অর্থাৎ ঘাসের মূল থেকে, সেই তৃণমূল থেকে রস গ্রহণে প্রবৃত্ত। আবার খেতে লাগলো ওর চিবি চিবি সবুজ রস। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। বাবুটি বুঝিল যে এর দ্বারা কিছু হবে না, আমরা অন্য কাউকে জিজ্ঞেস করি চক্রবর্তী বাড়ি কোথায়। অবিলম্বে
বাঘা বাগদি আসিয়া কহিল, হ্যাঁ একটা নতুন ক্যারেক্টার দেখো, বাঘা বাগদি। বাঘা বাগদিকে হয়তো এই গ্রামের কোনো পরিচারিকা বা কাজের মেয়েও হতে পারে, তাকে দিয়েই ডাকতে পাঠিয়েছিল তার মা। বাঘা বাগদিকে হয়তো ফটিকের মা ফটিককে ডাকতে পাঠিয়েছে, দুই ভাই চলে গেছে কি কাণ্ড করছে। তাই বাঘা বাগদি কি বলছে দেখো, আসিয়া কহিল, কি বললো, এবং বাঘা বাগদির বয়সে আরো বাচ্চা মেয়ে, নাহলে ফটিককে দাদা বলছে কেন? ফটিক দাদা মা ডাকছে, কিন্তু বয়সে কম হোক আর বেশি হোক এদের টাকরা ক্ষমতা আছে। বাগদি হতে পারে ভদ্রলোকের ছেলেগুলোকে বেঁধে রেখে দিবে, হ্যাঁ ওই ফটিককে মাখনকে দু বগলে নিয়ে চলে যাবে। বাঘা বাগদির এমন ক্ষমতা আছে, এটা ফটিকের মা ভালো করে জানে। তাই বাঘা বাগদিকে পাঠিয়েছে, ওই বাঘের মতো ক্ষমতা জব্দ করার ক্ষমতা কার আছে? একমাত্র এই বাঘা বাগদিরই আছে, আর কারো নেই। তাই বাঘা বাগদি আগে ভালো করে বললো, ফটিক দাদা মা ডাকছে। ফটিক বলল, যাবো না। আচ্ছা তোমরা বলো, বাঘের কাছে কি মানুষ প্রতিবাদ করতে পারে কিছু বিনা হাতে? বাঘা বাগদি বাঘের যা, ও দাদা ফাদা যাই বলো, ওই তো বললাম দুটো বাচ্চাকে নিয়ে চলে যাবো, অত ক্ষমতা নয়, ও অনেক দেখলাম মস্তানি। তাই বাঘা বাগদিকে বলছে যাবো না, চিন্তা করো। আর ফটিকের মা যাকে পাঠিয়েছি আমার কোনো চিন্তা নেই। ফটিকের মা না পারতে পারে, বাঘা বাগদি কিন্তু পারবেই। এটা তোমাদের গল্পে বলা হয়নি, এই ক্যারেক্টারটাকে দারুণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ছোট্ট হতে পারে আর কোথাও নেই। বাঘা তাহাকে বলপূর্বক আড়কলা করিয়া তুলিয়া লইয়া চলে গেল। অর্থাৎ চ্যাংদোলনা করে এরকম করে ও হাত পা ছুটছে ব্যাঙের মতো, পাও ছুটছে, হাতও কিচ্ছু করে এমন চিপেছে, ফটিক জব্দ। বাঘার কাছে ফটিক কিছুই না, দুটোকে দু বগল নিয়ে চলে যাবে, হ্যাঁ এমন ক্ষমতা বাঘার আছে। তাই বাঘা তাহাকে বলপূর্বক আড়কলা করিয়া তুলিয়া লইয়া গেল। আর ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুটিতে লাগিল। নিষ্ফল আক্রোশ মানে কি, যে আক্রোশ বা আক্রমণ করে কোনো ফল হয় না, জব্দ। তুই ছুট না, কোথাও হাত পা ছুটবি, চেঁচাচ্ছে দমে। আর ওই অবস্থায় বাঘা আড়কলা করে তাকে নিয়ে চলে গেল। ফটিককে একদম তুলে নিয়ে গিয়ে ওর মায়ের কাছে ফেলল। ফটিককে দেখিবা মাত্র তার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, কারণ ইতিমধ্যে খবরটি পৌঁছে গেছে মাখনের মাধ্যমে ফটিকের মায়ের কাছে। মাখন গিয়ে মাকে অভিযোগ করেছে বলেই বাঘাকে পাঠিয়েছে। তাই মা রেডি হয়েছে শাসন করার জন্য। আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক বলল, না মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি, তুই মাখনকে জিজ্ঞেস কর। অ্যাকচুয়াল ফটিককে কিন্তু মারিনি, এই মাখনকে মারিনি, ঠেলেছিল পড়ে গেছে, মাখনই মেরেছে ফটিককে। আর ও মিথ্যে কি বলছে? তাই এখানে কিন্তু ফটিক বদমাশ হতে পারে, ফটিক মিথ্যেবাদী নয়। খেলতে পারে, কিন্তু মেরেছে কিন্তু কে? মাখনই মেরেছে। আর মাখন মিথ্যে কথা বলছে, ব্রিলিয়ান্ট ছেলে মিথ্যে কথা বলছে যে দাদা মেরেছে, এটাই সমস্যা। তো যাই হোক, কি বলছে, কখনো মারিনি। মাখনকে জিজ্ঞেস করো মেরেছে কিনা। মাখনকে প্রশ্ন করাতে মাখন নিজের পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে, আমাকে মেরেছে। তখন ফটিকের সহ্য হলো না, দ্রুত গিয়ে এবার সত্যি সত্যি মাখনকে সশব্দে চড় কষিয়ে বলল, ফের মিথ্যে কথা বলছিস, মারবো না, তোকে মেরেছি আমি। যদি কেউ বলে মারিস নি, তাহলে এইবার মারলো। কিন্তু তো সত্যি তুই বলছিস আমাকে মেরেছি, মার খা, দেখ মারটা কাকে বলে, কেমন দিলাম। এবার কিন্তু মায়ের সামনে যখন ফটিক মাখনকে মারলো, তখন মা তো পরিষ্কার দেখতে পেল। মা সর্বদা অন্যায় করে, মা সর্বদাই মাখনকে ভালোবাসে, ফটিকের পক্ষে কখনোই যায় না। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেটাঘাত করিলেন। মা আচ্ছা করে 2-3টা মারল ফটিককেই। ফটিক মার খেয়ে মাকে ঠেলে দিল। আর মা যা ঠেলেছে, আর একটু মাটা পড়ে যেত আর কি, কারণ ফটিক আর সহ্য করতে পারেনি এই অন্যায়টা, শুধু ঠেলে দিয়েছে। মা চিৎকার করে বললেন, হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস, হ্যাঁ দেখছি দাঁড়া। এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? ইতিমধ্যে
ওই কাঁচা পাকা লোকটি যে মামা বিশ্বম্বর বাবু, তা তোমরা গল্পের মধ্যে পড়বে। জেনে গেছে যে এই বদমাস ছেলেটি যে তাকে পথ দেখায়নি, ওটি বড় ভাগ্নে, আর এই ভদ্র আরেকটি ছোট ভাগ্নে। ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বলো তো গড় মানে কি? তাহলে গড় করিয়া প্রণাম বলছেন কেন? একদম সাষ্টাঙ্গে প্রণাম। সেকালের প্রণামটা এরকম, একদম গোটা শুয়ে পড়া, শুধু প্রণাম নয়। তাই গড় করিয়া প্রণাম। বহুদিন পরে দাদাকে দেখেছে, আমরা স্বয়ং স্বর্গলোক থেকে দাদা চলে এসছেন, তাই সাষ্টাঙ্গে প্রণাম শুরু করলেন। বহুদিন হইল, ভালো করে বোঝো, একদম গল্প করবেন, ভালো মন দিয়ে বোঝো। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতেছিলেন। পশ্চিম মানে বুঝতে পারছো, ওয়েস্টার্ন আমেরিকা, ইউরোপ কোনো জায়গাতে। ইতিমধ্যে ফটিকের মায়ের 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে, তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। এত দুর্ঘটনা, 2টি ছেলে হলো, বড় হলো, তার স্বামী মারা গেল, এত ইতিহাসের সাক্ষীর মধ্যে বহুদিন সাক্ষাৎ নেই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। ভগিনী মানে বোন, তাহলে দাদা বিশ্বম্বর বোন হচ্ছে, বোনকে দেখতে এসেছে। যদিও গল্পের মধ্যে বোনের নাম নেই, দাদার নাম রয়েছে। দাদাকে বিশ্বম্বর বাবু। কিছুদিন খুব সমারোহে গেল। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশুনো এবং মানসিক উন্নতি সম্বন্ধে অনেক প্রশ্ন করিলেন। 2 দিন থাকার পর প্রশ্ন করলেন, ছেলেরা কেমন পড়াশুনো করছে, কি হচ্ছে, মানসিক উন্নতিকে ভবিষ্যৎ কি পরিকল্পনা, নানাভাবে প্রশ্ন করলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। যেন 2টো বিপরীত ক্যারেক্টার মা বললেন। ফটিক অবাধ্য, উচ্ছৃঙ্খল, পড়াশুনো করে না, আর মাখন অত্যন্ত শান্ত, অত্যন্ত ভদ্র, অত্যন্ত পড়াশোনায় অনুরাগী। অর্থাৎ 2টি বিপরীত বেরু। ফটিক উচ্ছৃঙ্খল, কথা শোনে না, পড়াশুনো করে না, অবাধ্য, আর এই ছেলেটি খুব বাধ্যের, যা বলে তাই করে, পড়াশুনো খুব মনোযোগী এবং খুব ভদ্র। 2টি বিপরীত। তার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করে দিচ্ছে, আমাকে জ্বালিয়ে দিচ্ছে এই ফটিক। তার মা বললেন দাদাকে। শুনিয়া বিশ্বম্বর বাবু প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। বললেন, এই গ্রাম্য পরিবেশে থেকে ও বুনো হয়ে যাচ্ছে, ওকে কলকাতা শহরে নিয়ে গেলে কিন্তু ও ভদ্র শান্তশিষ্ট হবে। বিধবা এই প্রস্তাবে সহজেই সম্মত হইলেন যে এটা বাঁচি, আমি, তুমি যদি ওকে নিয়ে যেতে পারো বাঁচি। ফটিককে জিজ্ঞাসা করেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক ভাবছে নতুন দেশে যাব, বেশ মজাই হবে, সে তো জানে না খাঁচায় বন্দি হয়ে যাবে। ফটিক লাফিয়ে বলে, হ্যাঁ বা যাবই, আমি যাব। যদিও ফটিককে বিদায় করিতে তার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদা আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলে ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিককে বিদায় গ্রহণের জন্য এতাদৃশ আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। খুব ভালো করে দর্শনটা বোঝো। আনকনসিয়াস বা অবচেতন মনে সে ফটিককে পছন্দ করে না। তাই ফটিক কলকাতায় গেলে তার মা বাঁচে। কিন্তু তোমরা বলো, ফটিক কি তার মায়ের ছেলে নয়? দেখে শুনে মনে হচ্ছে কোনো সৎ ছেলে, বাড়িতে কুড়িয়ে আনা ছেলে, একটু ভালোবাসা থাকবে না? বড় সন্তান, প্রথম সন্তান। তো যাই হোক, শুধু এই চিন্তায় কাজ করছে, ফটিক থাকলে তার ভালোবাসা দ্বিতীয় সন্তানটিকে কোনোদিন জলে ফেলে দেবে, মাথা ফাটিয়ে দেবে, কোনো বিপদ ঘটাবে। কিন্তু যখন ফটিক সত্যিই চলে যাচ্ছে, সেই যাবার সময় কি একটু ভালোবাসা সঞ্চার করতে হতো না? এইটা দেখতে না পেয়ে ফটিকের হৃদয়ে কিন্তু একটা আঘাত সৃষ্টি হয়েছিল, যে মায়ের কাছে বিদায় নিচ্ছি, মা কি একটু আমার প্রতি ভালোবাসা ছিল না? তাহলে পুরোটাই কি জীবন থেকে আমি ভালোবাসা বঞ্চিত এসেছিলাম? এটা কিন্তু ফটিকের মাথায় একটা কষ্ট নিয়ে সে মামার সঙ্গে বিদায় দিল। যাবার সময় মায়ের কোনো অনুশোচনা নেই, বড় যেন বাঁচলেন।
যাই হোক, সে কলকাতা যাবে মন দিল, শুধু বারবার ধরে বলতে কবে যাবে কবে যাবে করে করে ফটিক তার মামাকে অস্থির করে তুলল। উৎসাহে তার রাত্রে নিদ্রা আসে না, ঘুমিয়ে আসে না, কলকাতায় যাবে কলকাতায় যাবে। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত এত আনন্দ পেয়েছে ফটিক যে যাবার সময় তার ছিপ, মাছ ধরার ছিপ, ঘুড়ি লাটায় সমস্ত মাখনকে ভালোবেসে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরো অধিকার দিয়া গেল। রবীন্দ্রনাথ এখানে যে ভাষা দিচ্ছেন এগুলো আমরা কি দলিলপত্রে লিখি, দানপত্রে লিখি। যদি কাউকে দানপত্র করি যে তুমি পুরুষানুক্রমে পৌত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবে, এই ভাষায় আমরা আজও সাধু ভাষায় লিখি। তো এই ছিপ আর ঘুড়ি লাটায় মাখন পুত্র পৌত্রাদি তার ছেলে তার ছেলে তার ছেলে ভোগ করে যাবে, আমি সব দান করে দিলাম। এত উদার প্রকৃতির কিন্তু ফটিক দিল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। পরিবারের 3টে ছেলে আছে, তারপর আরেকটা ছেলে যোগ হওয়াতে মোট 4 জন ছেলে প্লাস তিনি। স্বামী বিদেশে থাকেন, কি করে সামলাবে একা, এটা কিন্তু চিন্তা করে তারা কি যে মনের মধ্যে হলো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তার 3টি ছেলে লইয়া তিনি নিজে এমনিতেই ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন। ইহার উপরে সহসা একটি 13 বছরের অপরিচিত অশীতি পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ বিপদের সম্ভাবনা উপস্থিত হয় তোমরা আন্দাজ করতে পারো। একে একটি মহিলা 3টি ছেলেকে সামলাচ্ছে না, একা, স্বামী থাকে না। তারপরে একটা গ্রাম্য উটকো ছেলে সে এসে হাজির হয়ে গেল। এই প্রথম পরিচয় হচ্ছে, দেখছে বিশ্বম্বরে এত বয়স হলো তবু কিছু মাত্র যদি কাণ্ডজ্ঞান আছে, চিন্তা না করে আনলো কি করে এটা? বিশ্বম্বর কোনো কাণ্ডজ্ঞানে নেই। এটা রবীন্দ্র যুগে সম্ভব হয়েছিল। বর্তমান যুগে যদি এরকম কে করে আমার মনে হয় তার স্ত্রী ওই 3টি সন্তানকে টুকটুক করে বেরিয়ে যাবে। রইল তোমার সংসার, আজকে কেউ মানবে না। যদি সন্তান না থাকতো ঠিক আছে, খেতে না পেলেও ওই সংসারে থাকবে না। নিজের 3টি ছেলে আবার একটা যোগ হচ্ছে, তোমরা বলো বর্তমানে কোনো স্ত্রী এটা মানবে? আমার তো মনে হয় মানবে না। খেতে না পেলেও বাড়ি যাবে, কিন্তু দেখো তাও তো মেনে নিয়েছিল। তাই অন্যায় কে করেছিলেন বলো? আমার তো মানে বিশ্ববাবু অন্যায় করেছে। স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হতো। এই সংসারে আরেকটা উটকো ছিল, আমরা ঠিক হয়নি। এই মৃত্যুর জন্য আমি দায়ী করি একমাত্র বিশ্বম্বর বাবুকেই, আমি দায়ী করি না। কিন্তু তার স্ত্রীকে, স্ত্রীর আচরণ খারাপ হতেই পারে, তার তো মত থাকতে হবে। কোনো মত না নিয়ে চলে এসছে। বিশেষত ভেবে দেখো এই বয়সটা কেমন হয়। 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। এই বয়সটা খুব ডেঞ্জারাস বয়স সব দিক থেকে। তোমরা জানো পৃথিবীকে এই বয়স ডেঞ্জারাসভাবে পরিবর্তন করে দেয়। তোমরা জানো আমি জাতীয় আন্দোলনের কথা বলছি। ক্লাস 8-এর ছাত্রী সুনিতা রাইটাসে ঢুকে গুলি চালিয়েছিল। এটা তো কোনো গল্প নয়, বাস্তব কথা। ক্ষুদিরাম, প্রফুল্ল থেকে বিনয়, বাদল, দীনেশ এরা পড়তো ক্লাস 11-এ, কেউ 12 বা কলেজে পড়েনি তোমাদের বয়সে। সেই সময় গুলি পড়েছে, তাহলে বুঝতে পারছো। এবং ইংরেজ যাবার সময় বলে গেছে যে কার ভয়ে আপনারা এদেশ ছেড়ে গেলেন, বলে এদেশের ওই টিন এজার ছেলেদের জন্য। বলেনি কিন্তু যুবক যুবতী কলেজের ছেলেদের জন্য। ভয় পেয়েছে কাদের? এই 8, 9, 10, 11-এর ছেলেগুলোকে। এই বয়স কি ডেঞ্জারাস বুঝতে পারছো? সবচেয়ে ডেঞ্জারাস। এই 13-14 বছরের ছেলেদের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। এরা দামাল ছেলে, ভয়ঙ্কর ছেলে। পৃথিবীর ইতিহাসকে এরাই বদলাতে পেরেছে। তবে এই বয়স দেখতে খুব ভালো হয় না। এদের শোভাও নেই, কোনো কাজেও লাগে না। এদের একটা এমন বয়স যে গোপের রেখাও বেরোয়নি ভালো করে, আর বেরো করছে কি বিচ্ছিরে মাকুমাকু মুখটা। গোপটা বেরিয়ে গেলে ভালো লাগে না, গোপবিহীন না গোপ বেরোচ্ছে, একটা বাজে বাজে চেহারা হয়। তাই কেউ পছন্দ করে না এদের, সবাই মধ্যে এদের অপছন্দ করে। না গোপ বেরিয়েছে না গোপ বেরোনো উপক্রম, স্নেহ উদ্যোগ করে না। বাচ্চা ছেলেগুলোকে আমরা একটু আদর করতে ভালোবাসি, আর বড়দেরও সুশ্রী চেহারা হয়। কিন্তু এই বছর বড় কুশ্রী চেহারা।
তাহার সঙ্গ সুখ বিশেষ প্রার্থনীয় নহে। এই বয়সটাকে অনেকেই অ্যাভয়েড করে যে এই বয়সটা খুব ভালোবাসার বয়স নয়। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, আর এই বয়সে কেউ যদি বাচ্চাদের মতো ন্যাকা ন্যাকা কথা বলে সেটাও পছন্দের নয়। পাকা কথাও জ্যাঠামি, আর যদি বড়দের মতো কথা বলে সেটাও বিপদ। তাই কি কথা বলবে রে বাবা? বাচ্চাদের মতোও বলবে না, বড়দের মতোও বলবে না। তো এই বয়সে কি নির্দিষ্ট ভাষা আছে নাকি? আসলে এই বয়স যা করবে কথা মাত্রে প্রগল্ভা, যা বলবে তাতেই তোমাকে পাকামি বলবে। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া কোনো বেমানান রূপে বাড়িয়া উঠিয়াছে। অর্থাৎ এই বয়স এমন একটা বয়স যে বয়সে ভালো কাপড় চোপড় ফিটিংস হচ্ছে না। লোকে সেটা তার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তখন তো বাচ্চারা কাপড়ই পরতো, সেটাও ফিটিংস হচ্ছে না, বাচ্চাদের না বয়স, কাজেই সবাই এটা কুশ্রী বিচ্ছিরি চেহারা বলতো। তাহার শৈশবে লালিত্য এবং কণ্ঠস্বরে মিষ্টতা সহসা চলিয়া গেল। সত্যি দেখবে তোমাদের ছোটবেলার যদি কোনো রেকর্ড থাকে, তোমাদের ছোটবেলায় গলা কি মিষ্টি মিষ্টি কথা বেরোতো? একবার চিন্তা করে কি মিষ্টি কথা তোমাদের ছোটবেলায় বেরোতো। আর ওটা মাঝে মাঝে মনে হয় না ওই মিষ্টি কণ্ঠটা আজও থাকলে ভালো হতো, কিন্তু কোথায় হারিয়ে গেছে। না, মিষ্টি কণ্ঠ ভালো লাগে, আমি বলবই। কাজেই সেটা আজকে তোমাদের চলে গেছে। আর চলে যায় এই বয়সে, এই সন্ধি লগ্নের বয়সে। তারপরে গাম্ভীর্য ভালো লাগে, কিন্তু এই যে মাঝের বয়সটা বড় বিচ্ছিরি আমাদের কাছে। লোকে সেজন্য তাকে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। সব বয়সে পক্ষপাতিত্ব যা করেছে এই বয়সটা। শৈশব যৌবনের অনেক দোষ মাফ করা যায়, কিন্তু এই সময়ে কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য হইয়া যায়। শৈশবের অন্যায় মানা যায়, পরবর্তী অন্যায় মানা যায়, এই বয়সের অন্যায় কিন্তু অনেকে মানতে পারে না। এটাই দর্শন বা ফিলোসফি। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে খাপ খাওয়াতে পারছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে, যে সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী, কেউ পৃথিবীতে আমাকে পছন্দ করে না। অথচ এই বয়সের স্নেহের জন্যই কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই বয়সটাই আমরা সবচেয়ে খুব কাছে পেতে চাই, না চাই ছোট না চাই বড়। আর এই বয়সে আমরা নিজেদের খুব অসহায় ভাবি। এই সময় যদি কোনো সহৃদয় ব্যক্তি নিকট থেকে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। অর্থাৎ এই বয়সকে যদি কেউ কাছে টানতে পারে, এই বয়স এত অনুগত হয়, কোনো বয়স অনুগত হয় না। বাচ্চারা তোমার কথা শুনবে না সব সময়, মাঝে মাঝে বলে করবো না, আর বড়রা তো শুনবেই না। কিন্তু এই বয়স যা বলবে তাই করবে যদি বন্ধু পাতি দিতে পারো। এই বয়স সন্ধি লগ্নের বয়স এমন বয়স, এই বয়সে যদি মনের মতো হতে পারো না, তোমার জন্য সব দিবে, জীবনও দিয়ে দিতে পারে। অথচ এই বয়সকে আমরা ভালোবাসতে পারি না, এটা আমাদের ত্রুটি। ঠিক আছে, তো যাই হোক, দেখতে ভালো হলেই কি সব হবে এই সময় যদি কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহস করে না, কারণ সেটা সাধারণের প্রশ্রয় বলে মনে করে। কেউ অপছন্দের ব্যক্তিকে পছন্দ করুক এটা কেউ চায় না। সুতরাং তার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। স্ট্রিট ডগকে যেমন কারো প্রভু থাকে না, আপন মনে খেলে বেড়ায়, সেই রকম এই বয়স কিন্তু মনে হয় তার কেউ নেই, কিচ্ছু নেই পৃথিবীতে, তার সে সম্পূর্ণ একা। দেখবে মাঝে মাঝে যদি হিংস্র কুকুরও হয়, তুমি যদি তাকে ঘরে পোষো, তাও তুমি তাকে আদর করবে। তো কামড়াচ্ছে তবু আদর করবে, আহা কি সুন্দর কুকুরটি আমার। কিন্তু পথের কুকুর যদি তোমার ভালো হয়, তাও তুমি ঘৃণা করবে, কারণ সে স্ট্রিট ডগ। এটাই পার্থক্য। তোমার বাড়ির পোষা কুকুর তো 5 বার কামড়াচ্ছে, তাও ভালো, সে আপন মনে তোমাকে আদর করবে, আর তুমি আদর করতে কামড়া দেবে। এরও হিংস্র প্রজাতির কুকুর তো আছে, হ্যাঁ, যেমন জার্মান স্পিচ অনেকে ডেঞ্জারাস বলে, কিন্তু হ্যাঁ ওরা তোমাকে আদর করবে, আর তুমি আদর করে কামড়া দেবে, তবুও তুমি ভালোবাসো, দেখতে সুন্দর। কিন্তু স্ট্রিট ডগ কোনো টাইমে তোকে কামড়াবে না, স্ট্রিট ডগ সবসময় তোকে ভালোবাসবে, তবুও তুমি স্ট্রিট ডগকে ভালোবাসো না। দুঃখের বিষয় এটাই। অতএব আজকে এর অবস্থা এরকম, স্ট্রিট ডগের মতো, পথের কুকুরের মতো, যেখানে কেউ ভালোবাসা নেই, পুরো বঞ্চিত।
অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। এখন তার মনে হলো মা যতই ঘৃণা করুক এর চেয়ে মায়ের ভালোবাসা হয়তো ছিল কোথাও একটা। চারিদিকের স্নেহশূন্য বিরাগ তাকে প্রতি পদে পদে কাঁটার মতো বিত্ত, পৃথিবীতে কেন এলাম, সবাই আমাকে কুচক্ষে দেখছে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ করে। এই বয়স একটা এমন বয়স, ভাবে নারী একটা বিরাট জিনিস, নারী বিরাট জিনিস। আর এই বয়সটা পেরিয়ে গেলে মনে হবে কিছুই না, কিচ্ছু না, চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পায়। প্রেম বলে কিছু নাই, চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পায়। আর যখনই এই বয়সটা কেটে যাবে দেখবে কিচ্ছু না, যেটা এসেছিল তা জীবন নষ্ট করতে এসেছিল। তাই এই বয়স মনে হয় একটু নারী সঙ্গ পেলে ভালো হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। অর্থাৎ এই বয়সটা আমাদের না পেলে জীবনটা একটা অন্যরকম হয়ে যেতে পারে। নারী সঙ্গ বলতে আমি শুধু প্রেমিকা বলছি না, নারী সঙ্গ বলতে মায়ের ভালোবাসাও হতে পারে। যে কোনো নারী সঙ্গ পেতে হবে, বোনের ভালোবাসা, মায়ের ভালোবাসা, এটাও খারাপ কিছু না। কিন্তু কোনো নারী সঙ্গ ছাড়া পুরুষ এ সময় ভালো হতে পারে না। আজকে সেটাই হতে লাগলো এর জীবনে। মামি ভালোবাসলেও চলতো, মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দূরগ্রহের মতো প্রতিভাত হইতেছে, এটি ফটিকের সবচেয়ে বাস্তব। যে মামি তাকে ভালো চোখে দেখছে না, মামির কাছে সে দূরগ্রহ একটা, অর্থাৎ সে তার কাছে বিষ। মামি যদি দৈবাৎ তাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমায় হাত দিতে হবে না, তুমি অন্য কাজে মন দাও, একটু পড়গে যাও। অর্থাৎ মামি যদি বলতো ভাগ্নেকে যে তুই এটা করে দে, ভাগ্নে কাজ করলে জীবনটা ধন্য মনে করত। মামি একটু বলে সে অনেকটা করে দিত, শুধু কাজ পাবার জন্য লালায়িত ছিল যে মামি আমাকে একটু কাজ বলুন। কাজ করতে গিয়ে মামি তো প্রশংসা করতোই না, উপরন্তু বললে ঢের হয়েছে, থাক, অনেক করেছি, ঘর চলে যা। এটাও তার কাছে আত্মপ্রসাদ, ধন্য হয়ে যেত। তখন তাকে তার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হতো। যে আমি এত ভালোবাসা, এত যত্ন নিয়ে করছি, তবুও মামি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এ তো নির্বিচার, এ তো অবিচার, এ তো অন্যায় পৃথিবীতে। আবার এই মনের মধ্যে যন্ত্রণা পেত কিন্তু ফটিক। ঘরের মধ্যে এইরূপ অনাদর, এরপর আবার হাঁপ ছাড়া জায়গা ছিল না, কলকাতার জায়গা, খাঁচায় বন্দি, বুঝতেই পারছ। দেওয়ালের মধ্যে আটকে পড়িয়া কেবলই তার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ধাউস ঘড়ি লইয়া বো শব্দে উড়াইয়া বেড়াইবা সেই মাঠ, তার মনে পড়ে বারবার একটা প্রকাণ্ড ঘড়ি এখন হয়তো উড়ে যাচ্ছে। তাইরে নাইরে, তাইরে নাইরে করে করে উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই দলবল উপদ্রব, স্বাধীনতা, সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিতেছে। এখন কম্পেয়ার বা তুলনা করে মনে হচ্ছে এর চেয়ে তার মা অনেক ভালো ছিল। এখন সে ঘুড়ি কেটে ভো করে তাইরে নাড়ে করে ঘুরে বেড়াতো, জলে ঝাঁপ দিত, কখনো স্রোতস্বিনী নদীতে, কখনো দল বল নিয়ে অত্যন্ত স্বাধীনভাবে সে কাজ করতো। এর চেয়ে অত্যাচারিণী মা অনেক ভালো ছিল এই মামির চেয়ে, এটা সে এখানে মনে করছে। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলির সময়ের মাতৃহীন বৎসরের মতো কেবল একটি আন্তরিক মা মা ক্রন্দন, সেই লজ্জিত, শঙ্কিত, শীর্ণ দীর্ণ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। শুধু মনে হতো তার মাকে দেখতে ইচ্ছে করতো, শুধু মনে হতো আমার ওই অত্যাচারিণী মাকেই আমার প্রয়োজন। গোধূলির সময় সে বারবার সেই গ্রাম্য প্রকৃতির চিত্র, মায়ের কাছে যন্ত্রণা, এই অসুন্দর বালককে বোঝার ক্ষমতা একমাত্র নিজের মা ছাড়া আর কারুর নেই। নিজের ছেলে যতই খারাপ হোক, মায়ের কাছে এসে কিন্তু সেরা পৃথিবীর সম্পদ।
স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। গোটা স্কুল লুটে গেল এই ছেলেটা নির্বোধ, বোকা এবং অমনোযোগী। সবাই তাকে ছি ছি করত। একটা কথা জিজ্ঞেস করলে সে হাঁ করে থাকতো, উত্তর দিতে পারতো না। মাস্টার যখন মার আরম্ভ করত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করত। গাধাকে যখন পিটায় এই ছেলেটা দিন দিন মার খেয়ে আসতো। ছেলেদের যখন খেলবার জন্য ছুটি হতো তখন জানলার কাছে দাঁড়িয়ে দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করত। প্রকৃতি তাকে আজও টানে। ছুটি হয়ে সব হো হো করে বাড়ি চলে যেত। তার বাড়ি ওই খাঁচায় বন্দি হতে চাইতো না মন, শুধু দেখতো ছাদ আর ছাদ, প্রকৃতি আর প্রকৃতি। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দু একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা যেত, তখন তার চিত্তকে অধীর হইয়া উঠিত। ছাদে উঠে দুটো ছেলে মেয়ে একবার খেলে চলে গেল, শুধু মনে হতো এই ছাদের প্রকৃতি যদি বাইরে হতো তাহলে কেমন হতো তার কাছে। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞেস করেছিলেন, মামা, মার কাছে যাব মামা। মামা বলেছিলেন, স্কুলের ছুটি হোক তবেই তুমি মায়ের কাছে যাবে। কার্তিক মাসে পুজোর ছুটি, সে তো এখন ঢের দেরি। একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলেছিল। একে তো সহজে পড়া তৈরি হয় না, তার উপরে বই হারিয়ে সে একেবারে নাচার হইয়া পড়িল। নাচার মানে কি? নাচার মানে বিপদ, ঝামেলার মধ্যে পড়েছিল, কারণ মামি আর বই কিনে দেবে না। প্রচণ্ড ঝামেলা। মাস্টার প্রতিদিন তাকে অত্যন্ত মারধর অপমান করতে আরম্ভ করলেন। স্কুলে তার এমনই অবস্থা হলো যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করতে লাগলো। স্কুলে কেউ পরিচয় দিল না যে ফটিক তার দাদা বলে, 3 ভাই। এটাও তার কাছে অপমান, নিজের ভাইরা দাদা বলছে না, কি অবস্থা। তারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত ইহার অপমানে। অর্থাৎ যদি ও মার খেত তার ভাইগুলো নাচত। কেমন ঠিক হয়েছে, এরা ভাই না শত্রু? স্কুলেই যে মার খেত সেদিন নাচতো সবচেয়ে বেশি, তাই নিজের মামাতো ভাইরা। এর চেয়ে লজ্জার বিষয় আর কার জীবনে ঘটতে পারে? এই যে ট্র্যাজেডি, এর চেয়ে দুঃখ পৃথিবীতে কারো জীবনে এসেছে কি? আশা করি পৃথিবীতে এরকম আর না আসুক, জীবনটা কারো দুঃখে ভরে না উঠুক, আমরা এটাই চাই। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া বলিল, বাধ্যে আমি বই হারিয়া ফেলিয়াছি। মামি অধরে 2 প্রান্তে বিরক্তি রেখা অঙ্কিত করিয়া বলিলেন, তার অধর মানে ঠোঁটে নিজের রাগ দেখে বলে, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারবো না। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপরে অত্যন্ত অভিমান উপস্থিত হলো। আমার মা বই ছিঁড়লে হয়তো কিনে দিত। নিজের হীনতা দৈন্য তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে লাগলো। নিজের দুর্বলতাকে মাটির সঙ্গে সে আস্তে আস্তে অপমানটাকে মিশিয়ে দিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল। হঠাৎ প্রচণ্ড মাথার ব্যথা, গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। বুঝিতে পারিল ব্যামো বা রোগ বাধাইলে তার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি আবার জ্বরজ্বালায় বেশি রেগে যায়। মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তা সে উপলব্ধি করিতে পারিল। মামি এই রোগটা দিলে আরও বিরক্ত হবে। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া কারো কাছে সে সেবা পেতে পারে না। এরূপ প্রত্যাশা করিতে তার লজ্জা বোধ হতে লাগলো যে আমি জ্বর হয়েছে এটা মামিকে বলবো কি করে। পরদিন প্রাতকালে ফটিককে আর দেখা গেল না। জানে যে জ্বর হলে আরও অত্যাচার করবে তার মামি, তাই পরদিন তাকে আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তার কোনো সন্ধান পাওয়া গেল না। সে হয়তো উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেদিন আবার রাত্রি হইতে কিংবা মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণে বৃষ্টি পড়িতেছে। সুতরাং তাহার খোঁজ করিতে লোকজন অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্বর বাবু পুলিশে খবর দিলেন। অনেক খোঁজ খবর না পাতে পুলিশে খবর দিলেন বিশ্বম্বর বাবু। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখনও ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িতেছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। এইরকম ভয়ঙ্কর দুর্বিপাক বা দুর্যোগের রাত্রি। 2-1 পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করে নামাইয়া বিশ্বম্বর বাবুর নিকট উপস্থিত করিল। তার আপাদ মস্তক ভিজা, সর্বাঙ্গ কাদা, চোখ মুখ লাল হয়ে গেছে লোহিত বর্ণ,
থরথর করে কাঁপিতেছে। বিশ্বম্বর বাবু প্রায় কোলে করিয়া তাকে অন্তঃপুরে লইয়া গেল। অন্তঃপুরে মানে ঘরের ভেতরে। মামি তাকে দেখিয়া বলিয়া উঠিলেন, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে কেন এই কর্মভোগ? দাও ওকে বাড়ি পাঠিয়ে, লোকের ছেলে যেন আমি এত জ্বালাতন সহ্য করবো কেন? তার মামি তার বিশ্বম্বর বাবুকে স্বামীকে বললেন, বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তারা ভালোবাসার আহারাদি হয়নি। নিজের ছেলেদের প্রতিও না হোক অনেকটা খিটখিট করিয়াছেন, অস্থির হয়ে গেছে সত্যিকার তার মামি। ফটিক কাঁদিয়ে উঠে কহিল, আমি মার কাছে যাচ্ছিল, আমাকে ফিরিয়ে এনেছে এরা, আমি তো মায়ের কাছে যাচ্ছিলাম। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল। সমস্ত রাত্রি প্রলাপ মানে ভুল বকতে লাগলো। বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আসিলেন। ফটিক তার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠ, ওই যে উপরে থাকে কড়িকাঠ, কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা আমার ছুটি হইয়াছে কি? বিশ্বম্বর বাবু রুমালে চোখ মুছিয়া সস্নে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তার কাছে আসিয়া বলিলেন, মামাটা ভালোবাসত, তার জন্য গায়ে হাত দিয়ে সস্নেহে বলল কাছে এসে। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা আমাকে মারিস নে মা, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি মা। মনে পড়ছে সে প্রথম অন্যায়ের কথা, বিনা অন্যায় তাকে তার মাও মেরেছিল, পৃথিবীতে কে তাকে ভালোবাসে, তবু কম্পেয়ার করে মা ভালো। পরদিন দিনের বেলায় কিছুক্ষণের জন্য এই ভুল বকতে বকতে কিছুক্ষণের জন্য সচেতন হয়ে ফটিক কার প্রত্যাশায় ফেল করিয়া চারিদিকে ঘরের মধ্যে তাকালো। নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ ফিরিয়া পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্বর বাবু তার মনের ভাব বুঝিয়া তার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি, তুই চিন্তা করিস না। কারণ সে বারবার মা মা করছে, এটা বিশ্বম্বরবাবু দেখেছেন। তারপর দিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইল, অবস্থা বড়ই খারাপ। ডাক্তারের চোখে ভালো ঠেকল না। বিশ্বম্বরবাবু স্তিমিত প্রদীপে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। স্তিমিত মানে কম আলোতে রোগশয্যার পাশে বসে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলেন বিশ্বম্বরবাবু, যে একমাত্র মাই তাকে দেখতে পারে। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিলেন সেই সুর, এক বাহু মেলে না, দো বাহু মেলে না। সেই খেলাটা বারবার প্রলাপ বকতে লাগলো। কলকাতায় আসবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক সেই সুরেই প্রলাপ বকতে লাগলো এবং ওদের মতোই করুণ সুরে জল মাপছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিছে, বালক রশি ফেলিয়াও তাহার তল পাইতেছে না, অর্থাৎ সে বহুদূরে অকুল সমুদ্রে হারিয়ে যাচ্ছে, এরকমই তার মনে হতে লাগলো। এমন সময় ফটিকের মা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক প্রকাশ করিতে লাগিলে। কাঁদতে কাঁদতে ঢুকলেন। বিশ্বম্বরবাবু বহু কষ্টে তার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলেন এবং তিনি শয্যার উপর আছাড় খাইয়ে পড়িয়া উচ্চস্তরে ডাকলেন, ফটিক সোনা, মানিক আমার। কাঁদতে কাঁদতে মা আছড়ে পড়ল নিজের সন্তানের প্রতি। ফটিক যেন অতি সহজেই তার উত্তর করিল, হ্যাঁ হ্যাঁ করে। মা বলেন, ওরে ফটিক বাপ ধরে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাউকে লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল, মা মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এই কথা বলেই ফটিক শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গল্প তোমাদের এখানেই শেষ হয়ে গেল। এই যে আকস্মিক গল্প শেষ হলো, এটাই ছোট গল্পের বিষয়। তো যাই হোক, এতক্ষণ তো তোমাদের গল্পের প্রেক্ষাপট বিষয় বললাম, এটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে দেবে এবং সঙ্গে থেকেও সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা এবং পরবর্তী উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো করে দেওয়ার জন্য বেস্ট অফ লাক।